সম্প্রতি এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার যে ফ্লাইটটি টেক অফ করার কিছু সময়ের মধ্যেই ধ্বংস হয়ে গেল এবং এতগুলো মানুষ যে মারা গেল, এই বিষয়টা কিন্তু আজ থেকে প্রায় 6 বছর আগে একজন ব্যক্তি খুব নির্ভুলভাবে প্রায় বলেছিলেন। এবং উনি শুধু এটা বলেছিলেন তা কিন্তু নয়, উনি নাকি এই ভবিষ্যৎবাণীও করেছিলেন যে এই দুর্ঘটনায় খুব বেশি হলে 1 থেকে 2 জন হয়তো প্রাণে বাঁচবে, এবং যে 1 থেকে 2 জন প্রাণে বাঁচবে তারা কিন্তু তাদের জীবন আর কি দীর্ঘজীবী হবে। যত বিধ্বংসী ঘটনাই ঘটুক না কেন, সেই 2 জন কিন্তু বা 1 কি 2 জন তারা কিন্তু এই ঘটনায় তাদের প্রাণ হানি হবে না। এইবারে আজ থেকে 6-7 বছর আগে এই ধরনের নিখুঁত ভবিষ্যবাণী কি করে একটা মানুষ করতে পারলো, কি করে যে এটা সম্ভবপর ছিল, সেটা কিন্তু আমরা কেউই জানি না। এবং আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন, যিনি ভবিষ্যৎবাণী করেছেন, ইনি কিন্তু তারই অত্যন্ত কাছের একজন ব্যক্তি। এবং শুধুমাত্র এইটুকু ভবিষ্যৎবাণী উনি করেছেন তা কিন্তু নয়, ওনার নিজের জীবনের ক্ষেত্রেও, যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার জীবনের ক্ষেত্রেও উনি কিন্তু একটা বড় ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং সেটাও কিন্তু একদম হুবহু মিলে গেছে। এই আমাদের দেশ সম্পর্কে, আমাদের ভারতবর্ষ সম্পর্কে বা আমাদের পুরো বিশ্ব সম্পর্কে ওই ব্যক্তি আরও বেশ কিছু কিন্তু ভবিষ্যৎবাণী করেছে। তো এই ঘটনাটা আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরোটা শুনুন। আমি আপনাদেরকে এই ঘটনার মধ্যে দিয়ে বলবো যে সেই ব্যক্তি আর কি কি বলেছেন, কি কি ভবিষ্যৎবাণী করেছেন। এবং আমার মনে হয় আজকের দিনে আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো জেনে রাখা উচিত। এবং দেখুন, জন্ম মৃত্যু তো আর আমাদের কারো নিজের হাতে নেই, এটা অবশ্যই ভগবানের হাতে। তবুও নিজেদেরকে যতটা সতর্ক করা যায়, যতটা সজাগ রাখা যায়, যতটা বিপদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যায়। তবে প্রত্যেকে রিকোয়েস্ট করছি ঘটনাটা আপনারা পুরোটা শুনুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক ইনফরমেশন পাবেন, আর আশা করছি আজকের এপিসোডটাও আপনাদের খুব খুব ভালো লাগবে। আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা মন দিয়ে শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে প্রণব ইমেল করে পাঠিয়েছে। ও যে ঘটনাটা পাঠিয়েছে এটা কিন্তু ও খুব রিসেন্টলি ঘটনাটা পাঠিয়েছে, এবং আমার ইমেলটা পড়ে মনে হলো যে এই ঘটনাটা এই মুহূর্তে আপনাদের সকলের সাথে শেয়ার করা উচিত। কারণ এখানে এমন কিছু কথা যেগুলো খুব গুরুত্বপূর্ণ আপনাদের সকলের পক্ষে জানা। তো সেই জন্য ইমেলটা পাওয়ার সাথে সাথে আমি এই ঘটনাটা আগে আপনাদের সামনে প্রচার করছি। তো ও ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। প্রণব কলকাতায় ওর বাড়ি, এবং কলকাতাতেই ও ছোট থেকে বড় হয়ে ওঠা, এবং ও বর্তমানে জাস্ট কিছুদিন হয়েছে ও চাকরি পেয়েছে কলকাতাতেই। এবার ওদের যে বাড়ি, ওর বাবা হচ্ছেন বাড়ির বড় ছেলে, ওনার তারপরে এক ভাই রয়েছে, এবং সবার উপরে প্রণবের বাবার থেকেও বড় হচ্ছে ওর পিসি। এবার পিসির থেকে ওর বাবার বয়সের ডিফারেন্স হচ্ছে প্রায় 9 বছর। এবার এই পিসির বিয়ে হয়েছে কলকাতাতেই একটা বেশ বনেদি বাড়িতে পিসির বিয়ে হয়। অনেকে হয়তো বিষয়টা জানতেও পারেন, যারা কলকাতার, উত্তর কলকাতার দিক থেকে শুনছেন, হয়তো কারোর জানা চেনা থাকতে পারে। আপনারা পুরো ঘটনাটা শুনলে হয়তো বুঝতে পারবেন। তো সেইখানে ওর পিসির বিয়ে হয়, এবং ওর পিসির বিয়ে কিন্তু বেশ কম বয়সেই হয়ে যায়। এবং যার সাথে বিয়ে হয়েছিল তিনি কিন্তু তার বাড়িতে একটা পারিবারিক ব্যবসা থাকলেও তিনি জ্যোতিষ চর্চা করতেন, এবং খুব সিরিয়াসলি কাজটা করতেন। এবার এই যে উনি জ্যোতিষ চর্চা করতেন, উনি কিন্তু যথেষ্ট অভিজাত বাড়ি থেকে বিলং করেন।
তো সেই অর্থে টাকা নিয়ে হাত দেখা বা কারোর জন্মছক টাকা নিয়ে বানানো, এই কাজগুলো না উনি খুব একটা করতেন না। যেহেতু ওনার সেরকম মানে আর্থিক দিক থেকে উনি খুবই সচ্ছল ছিলেন, পারিবারিক বড় ব্যবসা ছিল, যথেষ্ট অভিজাত, কিন্তু ওনার এই জ্যোতিষশাস্ত্রের প্রতি একটা প্রচণ্ড ন্যাক ছিল। উনি খুব মানে ইন্টারেস্টেড ছিলেন এই বিষয়ে। তো সেই জন্য উনি বেসিক্যালি অঙ্ক নিয়ে পড়াশুনো করলেও পরবর্তী সময় ওনার নিজের ইন্টারেস্টের জন্য উনি জ্যোতিষশাস্ত্র নিয়েও পড়াশুনো করেন। ছোটবেলা থেকেই যখনই প্রণব ওর পিসির বাড়ি যেত, তো দেখতো পিসেমশাইয়ের ঘরে প্রচুর প্রচুর এই জ্যোতিষশাস্ত্রের বই রয়েছে, এবং সেখানে শুধুমাত্র ভারতবর্ষের বই রয়েছে তা নয়, পৃথিবীর বিভিন্ন দেশের নানান ধরনের বই, এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত বই রয়েছে। এবং ওনার কাছে ওনার যারা পরিচিত ছিল, যারা ওনাকে জানতো, তারা ওনাকে বলতো যে আমার বাচ্চার হয়তো একটু জন্মছকটা বানিয়ে দাও, কি একটু কুষ্টি করে দাও, কি কেউ হয়তো হাত দেখালো, এইরকম ব্যাপারটা জানা পরিচিতের মধ্যে ছিল। এবং উনি কিন্তু কখনোই টাকার বিনিময়ে বাইরের কাউকে উনি বললেন যে তুমি এত টাকা দাও আমি তোমার জন্মছক বানিয়ে দেবো, কি কুণ্ডলী বানিয়ে দেবো, কি কুষ্টি করে দেবো, এরকম কিন্তু ব্যাপারটা একদমই ছিল না। তো এইবারে ওদের বাড়িতে ওদের যারা একদম নিকট আত্মীয় স্বজন আছে তারা তো জানতো পিসেমশাইয়ের এই গুণের কথা। তো সবাই বাড়িতে বাচ্চা হলে তার কুষ্টি করানো, কারোর জন্মছক করানো, কারোর যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় সেই সমস্যা নিয়ে কথা বলা, আলোচনা করা। এবং উনি যতদিন পর্যন্ত যাকে যেটুকু বলেছেন, উনি কাউকে খুব বেশি কথা বলতেন না, খুব মানে সিলেক্টিভ কথা হয়তো উনি বলতেন, কিন্তু যেটুকু উনি বলতেন সেটুকু একেবারে অক্ষরে অক্ষরে মিলে যেত। এবং যা হয় আর কি, ফ্যামিলিতে সবাই তো আর প্রথমেই মানে একদম অন্ধের মতো বিশ্বাস করে না সেগুলোকে। অনেকে অনেক সময় এরকমও হয় যদি ইগনোর করেছে ওনার কথাটা, উনি হয়তো বলেছেন যে এটা করো না, তার বদলে এইটা করো। কিন্তু দেখা গেছে যে তার কথা শুনে সেটা না করে একটা সমস্যা হয়ে গেছে। এবার ছোটবেলা থেকেই মানে প্রণবরা হচ্ছে দুই ভাই বোন, এক প্রণবের দিদি রয়েছে আর প্রণব আর ওর বাবা মা। এইবারে যখনই এবার ও যেটা লিখেছে যে উনি মানে আজ থেকে 6 বছর আগে মারা গেছেন, এখন আর উনি বেঁচে নেই। ওনার পিসির থেকে বেশ অনেকটাই বয়সে বড় ছিল। তো উনি ওনার জীবদ্দশায় যা যা কথা বলে গেছেন, যেভাবে যেভাবে বলে গেছেন, এখনো অবধি মানে আরও পরবর্তী সময় অবধি উনি অনেক কথাই বলেছেন, কিন্তু আজ অবধি যেই সময়টা এসেছে তাতে ওনার বলা প্রায় সমস্ত কথাই কিন্তু একদম মিলে গেছে। এবারে আমি আপনাদেরকে বললাম যে রিসেন্ট টাইমে এয়ার ইন্ডিয়ার যে ড্রিমলাইনার ফ্লাইটটা টেক অফ করার সাথে সাথে এতগুলো মানুষ মারা গেল, আছড়ে পড়লো একটা মেডিকেল হোস্টেলের। তো এই যে ঘটনাটা, এই যে এত বড় একটা ডিজাস্টার, এই বিষয়টা কিন্তু উনি মারা যাওয়ার মাত্র 2 মাস আগে উনি মানে ওনার একটা পারিবারিক একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে প্রণবরাও ছিল। তো উনি নাকি তখন এই সেম কথাটা বলেছিলেন, মানে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটই হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি নাকি বলেছিলেন যে এই সময় মানে এই বছরে মানে একদম 2025 বছরটাকে উল্লেখ করে বলেছে, এবং মাঝামাঝি সময়ের দিকে হবে সেটাও উনি বলে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে 2025-এ ওভারঅল পুরো পৃথিবীতে, বিশ্বেই বেশ কয়েকটা এরকম ফ্লাইট দুর্ঘটনার ঘটনা ঘটবে, যেটা সত্যি সত্যি ঘটেছে। এবং উনি বলেন তার মধ্যে ভারতবর্ষে ঠিক 2025-এর মাঝামাঝি সময়ে নাকি একটা বড়সড় দুর্ঘটনা ঘটবে, এবং সেই দুর্ঘটনাটা এতটাই মারাত্মক হতে পারে যে সেটা শুনে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর লোকেরা হয়তো চমকে যাবে যে এত বড় দুর্ঘটনা ঘটলো কী করে। আর সত্যি সত্যি দেখুন, এই যে ড্রিমলাইনার ফ্লাইটটা যে এরকমভাবে দুর্ঘটনাগ্রস্ত হলো, এটা কিন্তু ড্রিমলাইনারের যত ফ্লাইট রয়েছে তার মধ্যে এটা কিন্তু প্রথম যে ফ্লাইটটা এত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হলো। তো বুঝতেই পারছে কথাটা পুরোপুরি মিলে গেল। এবং উনি নাকি এটাও বলেছিলেন যে এই যে দুর্ঘটনাটা ঘটবে তাতে খুব বেশি হলে 1 কি 2 মানুষ বাঁচবে, তার থেকে বেশি লোক বাঁচবেই না। এবং সত্যি সত্যি দেখুন, অত বড় ফ্লাইটে এত লোক ছিল, ক্রু ছিল, নর্মাল প্যাসেঞ্জার্স তো ছিলই, এতগুলো ক্রু মেম্বার, তারপরে পাইলট, কেউ বাঁচলো না, একজনই সত্যি সত্যি কিন্তু বাঁচলো। এবং উনি এটা বলেছিলেন যে যে বাঁচবে তার দীর্ঘায়ু হবে, সেই 1 বা 2 জনের দীর্ঘায়ু হবে। তো অবশ্যই সেটা পরবর্তী সময় দেখার যে ভদ্রলোক বেঁচেছে নিশ্চয়ই তার বাঁচার ছিল বলেই, তার হয়তো প্রাণ ছিল, তার এখন আয়ু আছে বলেই নিশ্চয়ই তিনি বেঁচেছেন, এটা তো খুব অবভিয়াস।
এবং উনি বলেছেন যে শুধু 2025-এর মাঝামাঝিতেই এই ঘটনাটা ঘটে থেমে যাবে তা নয়, এর পরবর্তী সময়েও কিন্তু ভারতবর্ষে এবং তথা সারা বিশ্বে এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। এবং উনি কিন্তু আরও ভবিষ্যৎবাণী করেছিলেন, মানে সেটা মানে উনি প্রত্যেকের ওনার পরিচিত লোকেদের সম্পর্কে কিছু না কিছু তাদের জীবন সম্পর্কে উনি ভবিষ্যৎবাণী করেছেন। কিন্তু আমি আপনাদেরকে প্রথমে এইটুকু বলছি যে উনি আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ বা বিশ্ব সম্পর্কে উনি কী কী বলেছেন। এবং উনি বলেছিলেন নাকি যে এরপরে ঠিক এই ঘটনার ঠিক পরে আর একটা এরকম ঘটনা ঘটবে, কিন্তু সেটা ছোট একটা ঘটনা হবে। দেখুন সত্যি সত্যি ওই ঘটনার ঠিক কয়েকদিনের পরেই, মানে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে দুর্ঘটনা ঘটার ঠিক কদিন পরেই কেদারনাথে কপ্টার দুর্ঘটনা হলো এবং সেখানেও কিন্তু 6-7 জন মারা গেল। একটা কপ্টারে তো বেশি লোক ধরে না, তো কপ্টারটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে গেল এবং মানুষ মারা গেল। ভাবুন যে একটা মানুষ কি করে অত বছর আগে, প্রায় 6 বছর আগে এত নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করতে পারে। এবং উনি যেই কথাগুলো শুধুমাত্র বলেছিলেন তা কিন্তু নয়, উনি একটা ডায়েরি মেনটেন করতেন। যেটা প্রণব বলেছে ওই ডায়েরিতে কিন্তু রীতিমতো লেখা ছিল, মানে ওনার হাতে নিজের মতো লেখা ছিল যে এই ঘটনা এই সময় ঘটতে পারে। শুধু তাই নয়, উনি বলেছিলেন যে একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে, সেটা ভারতবর্ষ সেই বিষয়ের মধ্যে জড়িয়ে পড়বে এবং বিশ্বের অন্যান্য জায়গার মধ্যেও কিন্তু তার একটা প্রভাব থাকবে এবং তারাও জড়িয়ে পড়বে। দেখুন আজকে আপনারা যে ঘটনাটা আজকের ডেটে শুনছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে এখন একটা বিশ্বের একটা জায়গায় কিন্তু এখন যুদ্ধ চলছে রীতিমতো। আবার ভারতবর্ষ কিছুদিন আগে একটা এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ভগবানের অশেষ কৃপায় সেটা থেমে গেছে, কিন্তু সৃষ্টি তো হয়েছিল। তাহলে ভাবুন একটা মানুষ বা একজন মানে যিনি জ্যোতিষ চর্চা করেন, যিনি জ্যোতিষবিদ, তিনি কতটা ক্ষমতা সম্পন্ন হলে এই কথাগুলো উনি আগে থেকে বলে রাখতে পারেন। এবং বিষয়টা কিন্তু এখানেই শেষ নয়, আমাদের ভারতবর্ষের উপরে কিন্তু এখনও 2027 সালের মধ্যে যে কোনো সময় কিন্তু ওনার ভবিষ্যৎবাণী অনুযায়ী আরও বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেটা কী রকম দুর্ঘটনা সেটা উনি স্পেসিফিক্যালি বলেননি, কিন্তু সেটা উনি বলেছেন যে একটা এই যে প্লেন দুর্ঘটনা যে ঘটেছে এটা যেমন উনি বলে গেছিলেন, তিনি এটাও বলেছেন যে 2027 সালের মধ্যে এই ঘটনার থেকেও আরও বড় কোনো দুর্ঘটনা ভারতবর্ষের মাটিতে কিন্তু ঘটতে পারে এবং সেটা কিন্তু আরও বিধ্বংসী হতে পারে। তো আমাদের সকলকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, খুব চোখ কান খুলে চলতে হবে। ও যেটা লিখেছে যে ভারতবর্ষে তথা পৃথিবীতেই এই 2025-এর মার্চ এপ্রিল এই রকম টাইমের পর থেকে প্রতিটি মানুষের জীবনেই কিন্তু কিছু না কিছু এমন প্রভাব পড়া শুরু হবে যেটা তার জীবনকে একটা অন্যরকম মাত্রা দিয়ে দেবে। সেটা হতে পারে খুব ভালো, হতে পারে সেটা মোটামুটি কিছু, বা হতে পারে সেটা খুব খারাপ, কিন্তু প্রত্যেকের জীবনেই একটা অদ্ভুত চেঞ্জেস আসবে এবং সেটা অনেক ক্ষেত্রে আনএক্সপেক্টেড চেঞ্জ। মানে আপনারা যারা ঘটনা শুনছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখন অবধি আপনাদের জীবনে এরকম কোনো কিছু ঘটে গেল কি না যেটার জন্য আপনার জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা ভালোর দিকে হোক বা খারাপের দিকে হোক বা সাময়িক কিছু একটা হোক। এটা উনি বলেছেন যে প্রায় কম বেশি প্রতিটি মানুষের জীবনেই অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, মানে সেটা হয়তো সে চিন্তা করেনি বা সেভাবেই যে হবে সেটা হয়তো সে ভাবেনি, কিন্তু অপ্রত্যাশিত ঘটনা প্রায় প্রায় প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ঘটবে 2025 সালে এবং 26 সালের মধ্যে। তো এটাও কিন্তু খুব অদ্ভুত বিষয় যে অনেকের ক্ষেত্রে, আমি যদি আমার জীবন বা আমি আশেপাশে অনেকের জীবন দেখি, আমি কিন্তু এই ইমেলটা পড়ার সাথে সাথে আমি ভাবছিলাম যে হ্যাঁ এটাও তো অবভিয়াসলি মিলে গেছে। তো আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন যে এরকম কোনো কিছু আপনাদের সাথে হয়েছে কিনা। এইটা তো গেল উনি সার্বিক একটা কথা বললেন। আচ্ছা, তারপর উনি এটাও বলেছেন যে 2025 সাল থেকে 27 সাল পর্যন্ত প্রতিটি মানুষকেই, সাধারণ প্রতিটি মানুষকেই অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক বেশি খাটাখাটনি করতে হবে তাদেরকে কিছু একটা অ্যাচিভ করার জন্য বা কিছু একটা পাওয়ার জন্য। ধরুন আপনি একটা কাজ করছেন, এবার সেই কাজটার জন্য আপনি একটা তার মূল্য হিসেবে সেটা যেরকম হোক না কেন সে একটা মূল্য আপনি পাচ্ছেন। কিন্তু উনি যেটা বলেছেন না, উনি রীতিমতো লিখে দিয়েছিলেন যে প্রত্যেককে আরও বেশি বেশি করে খাটতে হবে, বেশি বেশি করে তাকে সময় দিতে হবে সেই কাজটা যে কাজই করছে না কেন। তো এটাও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সত্যি, এটা আমি আমার নিজের জীবনের ক্ষেত্র দিয়েও যদি বলি সেটা কিন্তু সত্যি কথাই। তো ভাবুন একটা মানুষ কি করে এত বছর আগে, মানে এত বছর আগে বসে এই ভবিষ্যৎবাণীগুলো করেছিল, সত্যি আমার কিন্তু জানা নেই।
আচ্ছা, এইটা তো গেল এর মানে এই টাইপের কথা। এছাড়াও ও যেটা জানে, যেটা আপনাদের জানা খুব দরকার, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে খুব বেশি এই সময় থেকে সতর্ক হয়ে চলতে হবে। যে কোনো রকমের প্রতারণা যে কোনো মানুষের সাথে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এখন থেকে আমাদের প্রত্যেক অ্যাটলিস্ট 2027 সাল অবধি, ও যেটা লিখেছে যে ওর পিসেমশাই লিখে গেছিল 2027 সাল অবধি প্রত্যেককে অন্তত আরও বেশি করে সতর্ক হয়ে চলতে হবে, এবং প্রতিটি পদক্ষেপ ফেলার আগে আরও বেশি করে চিন্তা ভাবনা করে সেটা ফেলতে হবে। তো আমার মনে হলো এগুলো আপনাদেরও জানা উচিত। আপনারাও প্রত্যেকে অনেক সাবধানে থাকবেন, অনেক বেশি বেশি করে চিন্তা ভাবনা করে কাজকর্ম করবেন। কাউকে বিশ্বাস করার আগে, কাউকে কোনো কিছু কনফিডেন্সিয়াল শেয়ার করার আগে অবশ্যই কিন্তু 10 বার ভাববেন। এটা কিন্তু রীতিমতো মানে ভারতবর্ষের মানুষের জন্য এবং পুরো বিশ্বের মানুষের জন্যই উনি কিন্তু একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। এবং আরও বেশি আমি এটার উপরে এই কারণে জোর দিচ্ছি, কারণ উনি যে কথাগুলো বলে গেছে সেগুলো কিন্তু মানে আজ অবধি সবই প্রায় মিলেছে। তো সেই জন্য আমি আপনাদেরকে এতবার করে বলছি। আচ্ছা, এখানে এবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওর যে পিসেমশাই ছিল তিনি এটাও লিখেছেন যে ভারতবর্ষে মানুষের আর্থিক দিক থেকে, অনেক মানুষের আর্থিক দিক থেকেও কিন্তু মানে অনেকের ক্ষেত্রে হয়তো খুব ভালো কিছু হবে, আবার ঠিক তেমনই অনেকে হয়তো খুব ভালো কিছু এক্সপেক্ট করবেন, কিন্তু দেখা যাবে যে ততটা ভালো কিছু হলো না, তার থেকে খারাপই হলো। কিন্তু এই প্রতিটা সময় মানুষকে কিন্তু খুব মানে মাথা ঠান্ডা করে চলতে হবে। কোনো মানুষ যদি মাথা গরম করে ফেলে বা সে যদি কোনো অ্যাডভার্স রিয়্যাক্ট করে ফেলে, তাতে কিন্তু সেই মানুষটারই আরও বেশি ক্ষতি হবে। তো এই দিকটাতেও কিন্তু আপনাদের প্রত্যেককে খুব সাবধানে থাকতে হবে, খুব ভালোভাবে বুঝে শুনে আপনাদেরকে চলতে হবে। তো এইটা তো উনি ওভারঅল একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা প্রায় সবটাই সত্যি হয়েছে। এবার আমি আসি ও যেটা পরবর্তী সময় শেয়ার করেছে, ইমেলে যেটা লিখেছে সেই ঘটনাটা এবার আমি আসছি। তো আমি বললাম যে প্রণবের বাড়িতে প্রণব আর প্রণবের দিদি 2 ভাই বোন আর ওর বাবা মা আছে। এবার ছোটবেলা থেকেই ওর পিসেমশাইকে কিন্তু ওদের ফ্যামিলির সবাই ভীষণ মানে, কারণ উনি যা বলেন সেগুলো হয়, আর উনি খুব পণ্ডিত ব্যক্তি, আর উনি না খুব বেশি কথা বলতেন না, উনি মিতভাষী ছিলেন, কিন্তু যেটুকু যা বলতেন যাকে, সেটুকু একদম খাঁটি কথা বলতেন। এবার প্রণবকে যেমন বলেছিল যে তুমি, তো এবারে উনি মোটামুটি পরিবারের ওনার আশেপাশের যারা ছিল তাদের সবাইকে ভালো ভালো কথা বলতো, যে তার কার কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, জীবনে সে কোন বিষয় নিয়ে যদি এগোতে চায় তাহলে তার সবথেকে বেশি সাকসেসফুল হওয়ার চান্সেস আছে। তো এরকম হতো যে ওনার ফ্যামিলিতে সবাই হয়তো ওনার কথাটা মানতো না, মানে উনি হয়তো কাউকে বললো যে তুমি এইটা নিয়ে না পড়ে তুমি অমুকটা নিয়ে পড়ো, তোমার এটা বেটার হবে। এবার দেখুন, সবাই তো সব কিছু সমানভাবে মানতে পারে না, তো সেক্ষেত্রে দেখা যেত সে হয়তো শোনেনি, কিন্তু পরবর্তী সময় গিয়ে দেখা গেছে যে উনি যেটা বলেছিল যে এটা নিয়ে পড়লে তোমার কিন্তু খুব বিশেষ কিছু ভালো হওয়ার সম্ভাবনা নেই, সেটাই কিন্তু সত্যি হয়েছে। তো সেই জন্য প্রণব কিন্তু ছোটবেলা থেকে ওর এই পিসেমশাইকে খুব মানত। তো ওকে বলেছিল যে তুমি এই বিষয়টা নিয়ে পড়াশুনো করো, দেখবে তোমার পক্ষে খুব ভালো হবে। আর ঠিক সেমভাবে প্রণবের যে দিদি, সেই দিদিকেও বলেছিল যে মানে ওর বাবা মাও খুব মানতো পিসেমশাইকে, তো দিদিকে বলেছিল যে তুমি এইটা নিয়ে অমুক জায়গায় যাও, মানে পড়াশুনো করতে যাও, দেখবে তোমার খুব ভালো হবে। এবার বিষয় হচ্ছে যে প্রণবের দিদির কিন্তু সেটা ইচ্ছে ছিল না, মানে একটা অন্য কলেজে বলেছিল, একটা অন্য কলেজে একটা অন্য স্ট্রিম নিয়ে পড়াশুনো করার কথা বলেছিল, যেটা প্রণবের দিদির একদমই ইচ্ছে ছিল না। আরে যেহেতু প্রণবের বাবা মা ওনার পিসেমশাইকে খুব মানতেন, তো দিদিকে এক কথায় জোর করেই সেই জায়গায় পড়াশুনো করতে পাঠায়, এবং সত্যি সত্যি কিন্তু ওর দিদি প্রথম প্রথম সেইখানে মন না বসলেও পরবর্তী সময় সে যে সাবজেক্টটা নিয়েও পড়াশুনো করতে যায়, এবং যেখানেও পড়তে যায়, যে কলেজেও পড়তে যায়, সেখানে কিন্তু ওর খুব ভালো লেগে যায়, এবং কলেজ পাশ করে বেরোনোর পরপরই একটা খুব ভালো জায়গায় ওর দিদি কিন্তু চাকরিও হয়ে যায়। এবার সব কিছু ঠিকঠাক থাকলেও প্রণবের দিদি ও যেটা লিখেছে যে বাই নেচার একটু রিজার্ভ টাইপের, মানে সবার সাথে খুব মন খুলে কথা বলা বা মনে কি চলছে সেটা মানুষকে বলা বা সকলের সাথে মিলেমিশে যাওয়া, এই বিষয়টা কিন্তু ওর দিদির মধ্যে খুব একটা প্রথম থেকেই ছিল না। তো সেই জন্য কি হতো, ওর দিদি একটু নিজের মতো থাকতে ভালোবাসতো, আর ওর বাবা মা যে সব বিষয়ের পিসেমশাইয়ের থেকে একটা পরামর্শ নিত, পিসেমশাইয়ের থেকে অনেক কিছু জিজ্ঞেস করতো, সামহাও এই বিষয়টা ওর দিদির খুব একটা পছন্দ ছিল না। যাই হোক, তো সেটা মাঝে মধ্যে ওরা বাড়ির লোকেরাও বুঝতে পারতো। তো এইভাবে চলতে চলতে
যখন ওর দিদির চাকরি পেয়ে গেল, ভালো জীবন চলছে, তো সেই সময় ওর বাবা মা ওর পিসেমশাইয়ের কাছে যায় বলার জন্য, মানে এই বিষয়ে আলোচনা করার জন্য যে মেয়ে ভালো পড়াশুনো করেছে, চাকরি করেছে, এবার মেয়ের আমরা বিয়ে দিতে চাই। তো তখন ওর পিসেমশাই, মানে উনি কিন্তু কোনো হাত দেখেননি, কোনো কিছু না, না সে যেদিন গেছিলো দেখা করতে সেদিন ওর দিদি ওর বাবা মায়ের সাথে গেছিলো পিসেমশাইয়ের বাড়িতে, সেটাও কিন্তু নয়। তো উনি নাকি বলেছিল যে তোমার মেয়ে কিন্তু মানে কাকে বিয়ে করবে সেটা কিন্তু সে নিজেই ঠিক করে ফেলেছে, তোমরা আগে ওর সাথে কথা বলো, তারপরে কিন্তু তোমরা যা ঠিক করার করো, ওর সাথে কথা বলাটা তোমাদের আগে দরকার। এবার সেই সময় কিন্তু ওর দিদি পুনেতে চাকরি করত। তো যাই হোক, তো এই কথা শুনে তো ওর বাবা মা বলছে যে কেন এই কথা বলা হচ্ছে। তো তখন পিসেমশাই বলল যে আমি বুঝতে পারছি ওর জীবনে কেউ একজন আছে এবং ও তাকেই বিয়ে করতে চায়। এবার প্রণবের বাবা মা না খুব অবাক হয়ে যায়, কারণ মেয়ে রিজার্ভ হলেও মেয়ে এরকম একটা কিছু চিন্তাভাবনা করছে বা এরকম একটা কিছু ওর মনে হচ্ছে, এই বিষয়ে সে কিন্তু তার বাবা মাকে কিছুই বলেনি। যথারীতি ওর বাবা মা মেয়েকে ফোন করে এবং ফোন করে যখন জানতে চায়, প্রথমে কিন্তু ওর দিদি অস্বীকার করে, বলে না ওরকম কোনো ব্যাপার নেই। তো তখন ওর বাবা বলছে যে ঠিক আছে, তাহলে তো আমরা তোমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করছি। তো যখনই ওর বাবা বলে যে আমরা ছেলে দেখা শুরু করছি, তখনই কিন্তু ওর দিদি বেঁকে বসে, বলে না আমার জন্য ছেলে দেখার দরকার নেই, আমি এখন বিয়ে করব না। তোর বাবা বলে যে ঠিক আছে, তোমাকে এখন বিয়ে করতে হবে না, আমরা দেখা শুরু করছি, দেখা শুরু করলেই তো আর বিয়ে হয়ে যায় না। তো এবারে যেটা হলো সেটা হচ্ছে, ওর দিদির জন্য বিয়ের যখন সম্বন্ধ দেখা শুরু হয়ে গেল, তখন একদিন ওর দিদি হঠাৎ করেই বলল যে তোমরা প্লিজ এগুলো করো না, আমি একজনকে দেখে রেখেছি, আমার একজনকে পছন্দ, আমি তাকে বিয়ে করব। এইবারে তো মানে ওর পিসেমশাইয়ের কথা সবাই বাড়িতে বিশ্বাস করতো। এবার কোথাও একটা প্রণবের বাবার মনে হয়েছিল যে হয়তো উনি এটা সত্যি বলেনি, কারণ ওনারা এক্সপেক্ট করেছিল যে যদি এরকম কিছু থাকতো মেয়ে হয়তো বলে দিত। কিন্তু যখন ওরা এই কথাটা শুনলো, তখন ভাবছে যে আরে উনি তো বলেছিল এরকম, তার মানে এটাও সত্যি হলো। তো বলছে কে সে, তো সমস্ত ডিটেলস দিয়েছে, এই এই কাজ করে, মানে ওখানকারই একটি ছেলে, মানে তার বাড়ি পুনেতেই, সেখানকারই ছেলে, সে বাঙালি নয়। তো সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে তখন বললো যে ঠিক আছে, তোমরা যখন মানে তুমি যখন দেখে রেখেছো, আমরা তার সাথে দেখা করব। তো ওর বাবা মা প্রণবও গেছিলো, সবাই মিলে পুনে গেল, গিয়ে ছেলেটির সাথে দেখা সাক্ষাৎ করলো। তো গিয়ে দেখছে যে ছেলেটা মানে বিশাল বড়লোক আর কি, যথেষ্ট বড়লোক, এবং মানে অন্যরকমই ব্যাপার, বাঙালি কালচারের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, একদম অন্য রকমের ফ্যামিলি স্ট্রাকচার, কিন্তু খারাপ লাগেনি, মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তো এসেছে, আসার পরে মানে ওদের ফ্যামিলির সাথে ওদের পিসেমশাইয়ের এমন একটা সম্পর্ক ছিল, মানে শুধুমাত্র এই ভবিষ্যৎবাণী করার জন্য নয়, এমনিতেও একটা এরকম সম্পর্ক ছিল যে মানে সমস্ত কিছুই আগে ওর পিসেমশাইয়ের সাথে আলোচনা করে তারপরে ডিসিশন নেওয়া হতো। এবার ওরা মানে প্রণবের বাবা মায়ের তো দেখে খারাপ লাগেনি ছেলেটাকে, বাঙালি নয়, সেটা একটু মনটা খারাপ ছিল যে মেয়েকে বিয়ে দেব, মেয়েকে এত আমরা কালচারাল দিক থেকে এত এনরিচ করে মানুষ করেছি, কিন্তু যে বাড়ির ছেলের কথা বলছে, যা দেখেছে দেখছে ওরকম কিছু নয় আর কি। এমনিতে পড়াশুনো জানে, শিক্ষিত ছেলে, পড়ার পয়সা করি আছে, সবই ঠিক আছে, কিন্তু কথাবার্তা দেখে তো একটা বোঝা যায় যে একটা কালচারাল ব্যাপার কিছু আছে কি নেই। তো সেদিক থেকে অতটা এনরিচ বলে মনে হয়নি। এবার মেয়ে পছন্দ করেছে, কিছু বলতেও পারছে না। তো যথারীতি আবার পিসেমশাইয়ের বাড়িতে গিয়ে ওরা কথা বলেছে। তো পিসেমশাইও কিন্তু বুঝতে পারতেন যে প্রণবের দিদি পিসেমশাইয়ের এই সমস্ত ডিসিশনগুলোকে মানতে পারে না, কারণ এর আগে ওকে পড়াশোনার জন্য যেটা বলেছিল সেই বিষয়টা ও খুব একটা রাজি ছিল না। তো পিসেমশাই কোথাও একটুখানি হেজিটেশন বোধ করছিলেন। কিন্তু প্রণবের বাবা মা বলে যে না, তুমি বলো, মানে এটা করা কি ঠিক হবে? তখন বলছে তোমাদের কেমন লাগলো? তো উনি বলছেন যে ঠিকঠাকই লেগেছে, হ্যাঁ বাঙালি নয় সেটা একটা আক্ষেপ রয়েছে, কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, ছেলে শিক্ষিত, ফ্যামিলিতেও সবাই শিক্ষিত, যথেষ্ট পয়সা কড়ি আছে, সব কিছুই ভালো। আর মেয়ে বলছে যে ছেলেটাকে 1-1.5 বছর ধরে চেনে জানে, বলছে ভালো ছেলে, তো সেটার উপরেও বিশ্বাস করা যায়, কারণ মেয়েও যথেষ্ট বড় হয়েছে, মেয়েও যথেষ্ট বুদ্ধিমতী। তো তখন পিসেমশাই বলে যে মানে ওখানে ও দিদির আসল নামটা নেয়নি, তো ওর দিদির ডাকনাম হচ্ছে মামন। তো বলছে যে মামনকে তো ছোটবেলা থেকে দেখছি, ও যদি নিজের পছন্দে বিয়ে করে সেক্ষেত্রে ওর প্রতারিত হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু খুব বেশি।
তো একটা, আমি বলবো না তোমাদেরকে যে ওই ছেলের সাথে তোমরা বিয়ে দিও না, কিন্তু আমি বলি তোমার মেয়ে ওকে পছন্দ করেছে ঠিক আছে, কিন্তু তোমরা একটু খোঁজ খবর করো, তোমরা একটু খোঁজ খবর করে মেয়েকে বিয়েটা দাও। কারণ ও যদি নিজের পছন্দে বিয়ে করে, আমি যতটুকু দেখেছি ওর কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যাই হোক, তো এই কথা শুনে তো ওরা খুব ভয় পেয়ে যায়। এবার ঘটনা হচ্ছে যে প্রণবের বাবা মা কলকাতায় থাকে এবং মেয়ে পুনেতে চাকরি করে, এবং ওই যে ছেলেটি সেও পুনেরই। এবার মেয়েকে না জানি বা মেয়েকে ইনভলভ না করে কলকাতায় বসে প্রণবের বাবা মায়ের পক্ষে ছেলেটির সম্পর্কে খোঁজ খবর করাটা একেবারেই অসম্ভব ব্যাপার। মানে কি করে খোঁজ খবর করবে? মেয়ে রয়েছে, মেয়ে যেটুকু যা বলে, যেটুকু যা জানে সেটুকুই। তো এবার কি করবে কিছু বুঝতে পারছে না। আবার এদিকে প্রণবের মা কি করেছে, একটু বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে আর কি জিজ্ঞেস করে যে দেখ ওরা তো বাঙালি নয়, মানে এভাবে তো সরাসরি বলতে পারছে না যে পিসেমশাই বলেছে, কারণ ও পিসেমশাইকে এমনিতে পছন্দ করতো, সম্মান করতো, ভালোবাসতো, সবই ঠিক আছে, কিন্তু সব বিষয়ে পিসেমশাইয়ের এই কথাবার্তাগুলো না ও ঠিক মানতে পারতো না। তো সেই জন্য সরাসরি বলতেও পারছে না। তো ওর মা বোঝানোর চেষ্টা করে যে দেখ তুই তো আমাদের একমাত্র মেয়ে, তুই যদি অবাঙালিতে বিয়ে করিস তুই কি ওদের কালচারের সাথে মেশাতে পারবি? আর তুই পুনেতে বিয়ে করি তাহলে তোকে এখানেই থেকে যেতে হবে, তুই কখনোদিনই কলকাতা ফিরতে পারবি না, তো একবার ভেবে দেখ। এবার এই কথা শুনে প্রণবের দিদি খুব রেগে যায়, বলে কেন তোমরা এরকম বলতো, তোমরা তো এসে দেখে গেলে ছেলেটিকে, আর কি আছে আমি মাসে একবার করে আসবো, তোমরা একবার করে আসবে পুনে, ভালোভাবেই চলা যাবে, কি আছে, ভাইও এখন ছোট আছে, পরবর্তী সময় ও কোথায় চাকরি বাকরি করবে সেটা তো তোমরা জানো না, তুমি আমার ক্ষেত্রে কেন এরকম বলছো, এরকম নানান কথাবার্তা বলে। তো এগুলো শুনে প্রণবের বাবা মা একটা বিষয় বুঝতে পারে যে ওই ছেলেটিকে বিয়ে করারই সমস্ত ধরনের প্ল্যান কিন্তু তাদের মেয়ে করে ফেলেছে। এবার ঘটনা হচ্ছে যে কি করে বিষয়টাকে যাচাই করবে যে ছেলেটা আদৌ ভালো কি ভালো নয়। এবার এতদিন অবধি ওদের পরিবারে মানে যা যা আর কি পিসেমশাই বলেছেন মোটামুটি সেগুলো ফলেই গেছে। এবার ভাবছে যে এত বড় একটা বিষয় যখন বলেছে, আর যদি কোনোভাবে এটা সত্যি হয়ে যায় তাহলে তো মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে, তো সেটাও করতে পারছে না। তো পিসেমশাইকে আবার ওরা যোগাযোগ করে, তো পিসেমশাই বলছে দেখো আমি তো এভাবে সরাসরি তোমাকে বলতে পারি না যে তুমি ওই ছেলের সাথে বিয়ে দিও না, আর মামনকেও আমি এই কথা বলতে পারবো না যে তুমি ওই ছেলেটিকে বিয়ে করো না, কারণ আমি জানি আমি যদি কথা ওকে বলি ওর খুব দুঃখ হবে, ওর খুব খারাপ লাগবে, আমার উপরে রাগ হবে, তাতে কিন্তু মানে বলছে আমার উপরে রাগ হয় হোক, ও পিসেমশাইয়ের উপরে রাগ করতেই পারে, কিন্তু রাগ হলেও ও বিষয়টা কিন্তু মেনে নেবে না। তো ও যাতে বিষয়টা মেনে নেয় সেরকম কিছু একটা তোমাদেরকে করতে হবে। তো তখন বলছে যে কি করব, আমরা এত দূর থেকে কি করে যোগাযোগ করব। তো তখন পিসেমশাই না, মানে দেখুন যারা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করে বা পড়াশুনো করে, এবং একটা জিনিস যেটা প্রণব লিখেছে ইমেলে, যে ওর পিসেমশাই একটা কথা বলতো যে কোনো মানে জ্যোতিষ আর কি, তিনি যদি পয়সার লোভে, টাকা পয়সার লোভে হাত দেখা কুষ্টি করে এগুলো যদি করে, তাহলে তার পক্ষে কিন্তু খুব নিখুঁতভাবে কথা বলা, নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করা এটা কিন্তু সম্ভব নয়। যারা এই জিনিসগুলো করে বা যারা এই নিখুঁতভাবে কাজটা করতে পারে, প্রথম ক্রাইটেরিয়া হলো তাদেরকে একটু নিঃস্বার্থ হতে হবে। মানে শুধুমাত্র আমার পয়সা আসবে বলে আমাকে এই কাজটা করতে হবে, বা আমি যত পারি ক্লায়েন্টের থেকে পয়সা নেব সেই জন্য আমি কারোর ভবিষ্যৎবাণী করব, সেটা যদি হয় তাহলে সে যা যা বলবে তার 50% কথা হয়তো মিলবেই না। আমি জানি না এটা ও লিখেছে, এটা নাকি ওর পিসেমশাই বলতো যে নির্লোভ মানুষ, মানে যে এই ভবিষ্যৎবাণীটা করছে তাকে নিজেকেও কিন্তু মনের দিক থেকে অ্যাজ এ পার্সন তাকেও কিন্তু খুব খাঁটি হতে হবে, খুব ভালো মানুষ হতে হবে। সে যদি নির্লোভ মানুষ হয়, সে যদি নিঃস্বার্থভাবে কাজটা করে, তবেই কিন্তু তার মুখ থেকে 100% সঠিক কথা বেরোবে। নালে কিন্তু সে হয়তো যদি 50টা কথা বলে তার মধ্যে হয়তো 25টা কথা মিলবে কি 20টা কথা মিলবে, তার বেশি মেলা সম্ভব নয়। তো এবারে ব্যাপারটা যেটা হলো, ওর বাবা মা খুবই চিন্তায় পড়ে গেল। তো ওর পিসেমশাই বলল যে তোমরা খোঁজ খবরের চেষ্টা করো, দেখবে ঠিক তোমাদের একটা যোগাযোগ হয়ে যাবে। শুধু এইটুকু কথা বলে, আর কিছু বলে না। আর আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে ওর পিসেমশাই খুব মিতভাষী ছিলেন। এবার সেই সময় প্রণবের কিছু বন্ধু বান্ধব ছিল, তো ওর 2-4টে বন্ধু বান্ধব ওর বাড়িতে মাঝে মধ্যে আসতো গ্রুপ স্টাডির জন্য। তো সেখানে কথায় কথায় জানতে পারলো যে ওর সেই এক বন্ধুর মাসি থাকে পুনেতে।
এবং পুনেতে যখন থাকে, সেটা যখন শোনে, তখন কোন জায়গাটা থাকে সেটাও আর কি জিজ্ঞেস করেছে, কৌতূহলবশত জিজ্ঞেস করেছে। তো দেখছে যে সেই জায়গাটাতেই থাকে যেই জায়গাটায় ওই ছেলেটার বাড়ি। তো হঠাৎ করেই মানে হাতে চাঁদ পেয়ে যাওয়া। তো তখন প্রণবের বাবা মা ওই ছেলেটির বাবা মার সাথে যোগাযোগ করে যে আমাদের মেয়ের এরকম বিয়ের কথা হচ্ছে, তো শুনেছে যে ওই ছেলেটির মাসি থাকে, বলছে যে ওনাকে একটুখানি বলবেন যে এই ছেলেটা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে। বুঝতেই তো পারছেন আমরা তো মানে কলকাতা থেকে কি করে এত দূরে মেয়ের বিয়ের জন্য খোঁজ খবর নেব। মেয়ে এমনিতে পছন্দ করেছে, মেয়ে জানে ছেলেটাকে চেনে, কিন্তু তবুও আমরা চাইছি একটু যদি খোঁজ খবর করা যেত। তো উনি তখন বলেন যে ঠিক আছে, আমাদের কিছুদিন সময় দাও, আমি আমার বোনকে বলবো। তো ওই ভদ্রমহিলা বলে যে ঠিক আছে, আমার বোনকে জানাচ্ছি, ওরা যদি কিছু জানতে পারে আপনাদেরকে জানাবে, আপনি আমাকে হাতে কয়েকটা দিন সময় দিন। এবার এদিকে প্রণবের দিদি বলছে যে আমি এবং ওই ছেলেটি ঠিক করছে আমরা বিয়ে করব। এবার ওদের তখন বিয়ের খুব তাড়া। তো ছেলেটির দিক থেকে, মানে প্রণবের দিদি যাকে পছন্দ করে সেই ছেলেটির দিক থেকে মানে যে কোনো দিনই আর কি বিয়ে করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। এবার আমাদের বাঙালি মতে আমরা মানে অনেক বাড়িতেই মানা হয় যে জন্ম মাসে বিয়ে দিতে নেই। তো ভাগ্যবশত ওর পরের মাসটাই ওর দিদির জন্ম মাস ছিল। তো ওর মা বাবা বললো যে দেখো বিয়েটা তো একবারই হবে, তো তোমার জন্ম মাসে আমরা বিয়ে দিতে পারবো না। এবং শুধু বিয়ে দিতে পারবো না তা নয়, আমরা বিয়ে নিয়ে কোনো কথাবার্তা বলা, কেনাকাটি করা আমরা কিছুই করতে পারবো না। তো বিয়ে যদি খুব তাড়াতাড়িও হয় তাহলে আমাদের অন্তত 3 মাস হাতে সময় লাগবে, 3 থেকে 4 মাস। তো দিদি প্রথমে মানতে চায় না, কিন্তু তারপরে বলে যে ঠিক আছে। এইবারে তো ওর মাসিকে খবর পাঠানো হয়েছে, ছেলেটার ছবি পাঠানো হয়েছে, ডিটেলস দেওয়া হয়েছে, তো কোনো খোঁজ খবর কিছুই আসছে না। এদিকে যত দিন যাচ্ছে ওর বাবা মায়ের কিন্তু একটা চিন্তা বাড়ছে। মেয়ে ওদিক থেকে প্রত্যেক দিনই বিয়ে নিয়ে কথাবার্তা বলছে যে এখানে আমি এই জায়গাটা বুক করবে, মানে আমার জন্ম মাসটা পেরিয়ে গেলেই আমরা ডেট ফিক্স করবো, এরকম নানান কথাবার্তা মেয়ের দিক থেকে হচ্ছে। এইরকম সময় হঠাৎই একদিন কি হয়, ওই ছেলেটার বাবা মা প্রণবদের বাড়িতে আসে, এসে বলছে যে কিছু কথা আছে। তো ওর বাবা বলছে হ্যাঁ, বুঝতেই পেরেছে যে ওই ছেলেটির সম্পর্কে নিশ্চয়ই কিছু জানতে পেরেছে, সেটা হয়তো বলেছে। তো ওরা যেটা বলে যে দেখুন আমার মানে ওনার আর কি বোন ওই পুনেতে থাকে ওইখানেই। তো বলছে যে ওনার যে ভগ্নিপতি সে হচ্ছে ওখানকার যে ওই যে কেবল লাইন যেগুলো হয় টিভির আর কি, সেই কানেক্টিভিটির কাজগুলো করে। ওদের একটা কোম্পানি আছে, তো সেই কোম্পানিতে মানে আর কি শেয়ারে কোম্পানিতে আছে, তো ওরা এই কাজগুলো করে। তো ফলে ওদের সাথে অনেক লোকের জানা চেনা আছে। তো বলছে যে আমরা যেটা বলছি সেটা আপনারা যদি বিশ্বাস করেন খুব ভালো, আর যদি বিশ্বাস না করেন নাও করতে পারেন। তবে খবরটা আমি যেটা আপনাকে দিচ্ছি, যেটা আমার বোন ভগ্নিপতি খবরটা পেয়েছে, সেটা একদম পাক্কা খবর। তো সেটা হচ্ছে যে এই ছেলেটা কিন্তু অলরেডি বিবাহিত, ছেলেটার অলরেডি বিয়ে হয়ে গেছে এবং ছেলেটার একটা মেয়েও আছে সেই ঘরে, বিবাহিত, এবং ডিভোর্স হয়নি। ওরা মানে ওদের মধ্যে একটা দাম্পত্য কলহ আছে, সেটা সবাই জানে, কিন্তু ডিভোর্স হয়নি। এবং বউটি ওদের যে বাচ্চা সে ওই বাড়িতেই থাকে। কিন্তু ছেলেটা মানে এটা জানতে পেরেছে যে ছেলেটা রিসেন্ট 6-7 মাস ধরে নিজেকে সিঙ্গেল বলে। এবার এটা কেন বলে, কাকে বলে, এসব কিছু জানে না। তো তখন তো প্রণবের বাবা মা খুব আঁতকে উঠেছে। মানে ওই যে ওর পিসেমশাই বলেছিল যে ও যদি নিজের পছন্দে বিয়ে করে সেক্ষেত্রে ওর প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তার মানে সেটা একদম হাতে নাতে তার প্রমাণ পাওয়া গেল। এবার তখন বলছে যে আপনি যে কথাটা বলছেন এই কথাটার কি কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? কারণ আমার মেয়ে তো মানে ভীষণ আর কি প্রমাণ ছাড়া কোনো কথা আর কি বিশ্বাস করতে চাইবে না। তখন বলছে যে ওর বাড়ির ওখানে গিয়ে যদি কেউ কথা বলে, বা ওদের বাড়ির হচ্ছে এই মানে এই জায়গায় ওদের অ্যাকচুয়ালি ওদের 2-3টে বাড়ি রয়েছে, সেটা বড়লোক তো। এবার এই প্রণবের বাবা মা এবং ওর দিদি যে বাড়িতে গেছিল সেটা ওদের আরেকটা বাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি সেই বাড়িতে ওরা কিন্তু থাকে না, মানে কন্টিনিউয়াস থাকে না। তো বলছে এই বাড়ির ঠিকানায় যদি আপনারা যান, সেখানকার লোকজনকে যদি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন। তো তখন ওর মা বলল যে আপনারা তো মানে বিশাল উপকার করলেন, এই যে কথাটা আপনি বললেন, আমার মেয়ে তো এই বিষয়ে কিছুই জানে না। মেয়ের সাথে এই ছেলেটির আলাপ হয়েছে 1 বছর হয়েছে, আর ওরা
এই ধরনের একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছে, ওই 5-6 মাস মতো হয়েছে। এবং ছেলেটি যেহেতু ওয়েল এস্টাবলিশ, ছেলেটি বলছে যে দেখো আমার এরকম তোমার সাথে এরকম প্রেম পর্ব চালানোর কোনো ইচ্ছে নেই, আমরা বিয়ে করে একদম সেটেল হয়ে যাব। তো সেই জন্যই আমার মেয়ে আরও চাইছে বিয়েটা তাড়াতাড়ি করতে। তো তখন ওই বন্ধুর বাবা মা যারা এসেছিলেন তারা বললেন যে আপনার মেয়েকে ইমিডিয়েট বারণ করুন, এই ছেলেটা কিন্তু বিবাহিত। এবং এই ছেলেটার বাবা মা এবং এই ছেলে তিনজনেই কিন্তু প্রচণ্ড আর কি অহংকারী, হ্যাঁ, মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করে না, এরকম কিন্তু টাইপের লোক। আপনার মেয়ের সাথে যদি বিয়ে হয়ও, ধরুন ডিভোর্স হয়ে গেল, হওয়ার পরেও যদি বিয়ে হয়, তাতেও কিন্তু খুব সন্দেহ আছে যে আপনার মেয়ে খুব ভালো থাকবে। যাই হোক, তো এই কথা শোনার পরে তো মানে ওদের মাথা থেকে আকাশ ভেঙে পড়লো। তো এবার তখন ওরা ঠিক করলো যে মেয়েকে কী করে বলবে। এবার ফোনে বললে বিষয়টা একটা খুব বাজে বিষয়, ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, মেয়ে হয়তো ফোন অফ করে দিল, কথা বন্ধ করে দিল। তো তখন ওরা ভাবলো যে না, মেয়েকে কোনোভাবে কলকাতায় আনার চেষ্টা করি। মানে এমনি তো ওর দিদি আসতো মাঝে মধ্যেই। তো ওর মা বাবা বলে, মানে অন্যভাবে আর কি বিষয়টা বলে যে দেখ, তোর বিয়ের ডেট ফেট আমরা ঠিক করব, তো তুই একবার এলে খুব ভালো হয়। তো এই বলে ওর দিদিকে পুনে থেকে কলকাতায় ডাকে, এবং ডাকার পরে ও দিদিকে সমস্ত কথাটা খুলে বলে। এবং যেদিন কথাটা বলে সেদিন কিন্তু ওই বন্ধুর যে বাবা মা, প্রণবের যে বন্ধুর বাবা, তারাও এসেছিলেন। তো প্রথমে তো ওর দিদি শুনে মানে প্রচণ্ড রাগারাগি করছে, তোমরা কি উল্টোপাল্টা বলছো, এরকম নয়, আমি ওকে দেখছি, তোমরা এত দূর থেকে বসে কি করে বুঝলে, তো বাজে কথা বলেছে, ওরা বড় লোক, ওদের অনেক শত্রু আছে, সেটাও আমাকে বলেছে, তারা হয়তো এই কথাগুলো রটিয়েছে। মানে ওর দিদি বিশ্বাসই করছে না যে এরকম কোনো ঘটনা থাকতে পারে। তো তারপরে যখন ওই প্রণবের বন্ধুর বাবা মা যখন কথাটা বলে এবং বলে যে তোমরা এই ঠিকানায়, ওদের আদি বাড়ি রয়েছে, ওরা এই বাড়িতেই কিন্তু মেনলি থাকে, তো তখন ওর দিদি নিজস্ব বন্ধুবান্ধব দিয়ে পুনেতে ওইখানে খোঁজ লাগায় এবং সত্যি সত্যি জানতে পারে যে ওই ছেলেটির কিন্তু এর আগে সত্যি বিয়ে হয়েছে, এবং যা যা বলেছে সবই সত্যি, মেয়ে আছে, সব ফ্যামিলি আছে, সবই সত্যি। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে এই বিষয়ে কিন্তু ও দিদি কিছুই জানতো না, মানে ওই ছেলেটি কিছুই বলেনি। এবার তো দিদির মানে ভীষণ খারাপ লাগছে। এবং তখন ওর বাবা বলছে, দেখ তোর পিসেমশাই কিন্তু এই কথাটা বলেছিল, এবং সেই জন্যই কিন্তু আমরা মানে খোঁজ খবর করার চেষ্টা করছি, নাহলে যদি পিসেমশাই কথাটা না বলতো তাহলে হয়তো আমরা শুধুমাত্র তোর কথার উপরে বিশ্বাস করে, তোর কথার উপরে ভরসা করেই কিন্তু হয়তো আমরা বিয়েটাও দিয়ে দিতাম, তুইও হয়তো বুঝতে পারতিস না, পরবর্তী সময় তুই হয়তো এটা বুঝতে পারতিস। এবার এই যে একটা এত বড় বিষয়, এবং ওর পিসেমশাই নিজের বাড়িতে থেকে, মানে ওর পিসেমশাই কিন্তু ছেলেটার নামও শোনেনি, ছেলেটাকে দেখতে কেমন কি কিছুই জানে না, সে শুধুমাত্র ছোটবেলা থেকে ওর দিদিকে দেখেছে, এবং সেটা থেকেই উনি একটা প্রেডিকশন করেছিলেন যে ও যদি নিজের ইচ্ছেতে বিয়ে করে তাহলে সেক্ষেত্রেও সে বিয়েটা খুব একটা সুখকর হবে না। এবং ভাবুন, এত বছর পরে সেটা সত্যি সত্যিই কিন্তু ফলে গেল। তো ওর দিদি তো মানে মানে প্রথমে প্রচণ্ড রকমভাবে ভেঙে পড়ে যে এতবার একটা প্রতারণা হলো, আমি এত কিছু ভেবে ফেললাম, এইভাবে আমাকে বোকা বানালো। তারপরে ছেলেটাকে জিজ্ঞেস করে এবং ছেলেটি প্রথমে অস্বীকার করলো, তারপরে কিন্তু ছেলেটি ওর দিদির কাছে স্বীকার করে এবং এটা বলে ওর দিদিকে যে আমি তোমাকে বিষয়টা বলতামই, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি যদি তোমাকে বলি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাই সেই ভয়ে আমি তোমাকে বলিনি, কিন্তু আমি বিয়ের আগে তোমাকে বলে দিতাম। তো দিদি বলতে, তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি আমাকে বিয়ের আগে বলতে, আমরা এখন এটা নিয়ে কথা বলছি, আমাদের বাড়িতে কথা হচ্ছে, আর তুমি বলছো আমি তোমাকে বিয়ের আগে বলতাম, তাই তুমি আমাকে কখন বলতে? যাই হোক, তো এরপরেও ছেলেটা ওর দিদিকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু ওর বাবা মা বলে দেয় যে দেখ, যে তোকে এভাবে ঠকাতে পারে সে কিন্তু তোকে ভবিষ্যতেও ঠকাতে পারে, তো তুই কিন্তু এই বিষয়ে আর ফাঁসিস না। তো ওর দিদি সেই কথাটা শোনে এবং ছেলেটিকে আর পাত্তা দেয় না, এবং পরবর্তী সময় ওর দিদি ওই পুনের চাকরি ছেড়ে আবার কলকাতায় এসে অন্য চাকরি জয়েন করে। এবং যেটা প্রণব লিখেছে যে ওর দিদির জীবনটা কিন্তু মানে সেবারের মতো বেঁচে গেছিল শুধুমাত্র ওর পিসেমশাইয়ের জন্য। ওর পিসেমশাই সত্যি যদি এভাবে না বলতেন তাহলে মানে প্রণবের বাবা মাও তো গেছিলো ছেলেটাকে দেখতে, তাদের কিন্তু দেখে কোথাও সন্দেহ হয়নি, ছেলেটার বাবা মার সাথে কথা বলেও সন্দেহ হয়নি যে এরকম কিছু একটা বিষয় থাকতে পারে। এবং ওর পিসেমশাই এটাও বলেছে যে তোমরা চেষ্টা করো, ঠিক তোমরা খোঁজ পাবে নিশ্চয়ই, তোমরা যে খোঁজটা পাচ্ছ না সেটা ঠিক ভুল সেটা পরের কথা, সেটা ভালো খারাপ সেটাও পরের কথা, কিন্তু তোমরা ঠিক খোঁজ খবর চাইলে করতে পারবে। এবং সত্যি সত্যি কিন্তু ওরা খোঁজটা পেয়ে যায়, এটাও কিন্তু বেশ একটা অদ্ভুত ব্যাপার। এবং তারপরে ওর পিসেমশাই বলে যে এখন তোমরা মেয়ের বিয়ের চেষ্টা করো না, 2 বছর পরে চেষ্টা করো,
সত্যি সত্যি 2 বছরের মাথায় কিন্তু ওর দিদির জন্য খুব ভালো সম্বন্ধ আসে এবং প্রণবের দিদির সাথে ওর এখনকার যে জামাইবাবু তারই সম্বন্ধ আসে এবং এক সম্বন্ধতেই দেখাশুনো হয়, পছন্দ হয় একে অপরকে, এবং তারপরে কিন্তু বিয়ে হয়ে যায় এবং এখনও অবধি কিন্তু ওর দিদি যথেষ্ট সুখে শান্তিতে সংসার করছে, কোনো রকম কোনো সমস্যা কিন্তু ওদের সংসারে নেই। এবং এই বিষয়টাও কিন্তু ওর দিদি এখন মানে, তখন আর কি অতটা বুঝতে পারতো না। ওর দিদির মনে হতো যে না, ঠিক না, ওর সব বিষয়ে পিসেমশাই কথা বলে, সব বিষয়ে পিসেমশাই ইন্টারফেয়ার করে, এটা আর কি ওর দিদির একটা সময় মনে হতো। কিন্তু আজকের ডেটে ওর দিদি বলে যে পিসেমশাই যদি না থাকতো আমি হয়তো জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলতাম। যাই হোক, তো এইটা গেল দিদির বিষয়ের কথা। এরপরে আমি আসছি প্রণবের জীবনের ক্ষেত্রে ওর পিসেমশাইয়ের গণনা বা ওর পিসেমশাইয়ের ভবিষ্যৎবাণী কিভাবে কাজ করেছে, সেটা শোনার পরে শুনলে আপনাদেরও হয়তো খুব অবাক লাগবে। শুনুন। তো প্রণব যেটা জানিয়েছে যে ছোটবেলা থেকেই ও কিন্তু মানে ফ্যামিলি বলুন, বন্ধু বান্ধব বলুন, ভাই বোন বলুন, সবাইকে নিয়ে কিন্তু মিলে মিশে গল্প করে আড্ডা মেরে কাটাতেও খুব পছন্দ করে। এবং ছোটবেলা থেকে ওর সাথে কোনোদিনই কোনো বন্ধু বান্ধব বলুন বা ভাই বোন বলুন, কারোর সাথে কোনো রকম কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু হয়নি। ও এতটাই মানে মানুষের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে সেই জন্য। এইবারে ওর পিসেমশাই মানে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ওর বা ওর দিদি কারোরই কিন্তু কুষ্টি বিচার করা হয়নি। মানে কুষ্টি বলুন বা অনেকে যেটা করে যে জন্মকুণ্ডলী বানানো, এগুলো কিন্তু কিছুই করেনি। মানে প্রত্যেকটা সময় ওর পিসেমশাই বলেছে যে না না, সব ঠিক আছে, এসব দরকার নেই, বা এটা করো ওটা করো, এরকমই হয়েছে। কিন্তু কোনোদিনই সে অর্থে ওই যে রিটেন ফরম্যাটে যেটা কুষ্টি থাকে সেরকম কিন্তু কিছু হয়নি। তো ওকে একটা জিনিস ওর পিসেমশাই বলেছিল যে তোমার মনটা একদম অন্যরকম, তুমি কিন্তু সবসময় নিজের এই বড় সুন্দর মনটা নিয়ে থাকবে। দেখবে তোমার সাথে হয়তো কেউ প্রতারণা করার চেষ্টা করতে পারে বা কেউ হয়তো করতেও পারে, কিন্তু ওপরওয়ালা যিনি আছেন তিনি তোমার সাথে সবসময় আছেন, সে তোমাকে ঠিক বাঁচিয়ে নেবে, তোমার কিন্তু কোনোদিন কোনো ক্ষতি হবে না। কিন্তু তুমি তোমার মনটাকে সবসময় এরকমই রাখবে। আর তোমার কোনো বন্ধুস্থানীয় কেউ তোমার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে, তো সেটা কিন্তু একটু বুঝে শুনে চলবে। এবার ছোটবেলা থেকে ওর 3জন বন্ধু ভীষণ প্রিয় ছিল, একদম ওদের ওরা যেখানে থাকে সেখানেই থাকে এই 3টে ছেলে, এবং এই 3টে ছেলের সাথেই ওর ছোটবেলা থেকে খুব বন্ধুত্ব। সেই বন্ধুত্ব স্কুলে খুব ভালো ছিল, কলেজ অবধিও দারুণ বন্ধুত্ব ছিল। এবারে ও যখন কলেজে পড়ে সেই সময়কার কথা, তো কলেজে ও পড়েছে এবং সেই ওই 3 বন্ধুর মধ্যে একটি যে বন্ধু সে ওর সাথে সেম কলেজেই পড়তো, ইঞ্জিনিয়ারিং পড়তো। এবং প্রণব ওই ছেলেটিকে কিন্তু বলা যেতে পারে নিজের ভাইয়ের মতো দেখতো। মানে যেহেতু পাড়ার ছেলে আর কলেজেও সেম ভর্তি হয়েছে, তো সেম ডিপার্টমেন্ট, পড়াশুনো সমস্ত ক্ষেত্রে একসাথে পড়াশুনো করা, একসাথে প্রাইভেট টিউশন পড়তে যাওয়া, নোটস দেওয়া নেওয়া করে, এগুলো আর কি ওদের মধ্যে হতো। এবার প্রণব বুঝতে পারতো, যেহেতু ছোটবেলার বন্ধুত্ব, প্রণব বুঝতে পারতো যে ওর সেই বন্ধু এমনিতে খুবই ভালো, কিন্তু ও না একটুতেই খুব বেশি অন্যের কথা কনভিন্স হয়ে যায়, এটা একটা ওর মধ্যে ছিল। এবার এরকম হতো যে ওটাও লিখেছে যে যখন 12-এর ওদের পরীক্ষা, তখন ঠিক 12-এর পরীক্ষার আগ দিয়ে দেখবেন পাড়ার মধ্যে বলুন বা স্কুলে বা কলেজে একটা করে গ্রুপ থাকে, সেই গ্রুপে হয়তো 4-5 জন খুব ভালো বন্ধু, অন্য আবার 4-5 জন আর একটা গ্রুপে, তারা হয়তো সেই 5 জনে খুব ভালো বন্ধু। তো 12-এ যখন ওরা পড়ে, তো তখন ওদের একটা ওরকম বন্ধুর গ্রুপ ছিল যেখানে ওরা 5-6 জন খুব ভালো বন্ধু ছিল। এবার সামনে বোর্ড এক্সাম, তো সবাই ভীষণ পড়াশুনো করছে, খুব ভালো করে আর কি প্রিপারেশন নিচ্ছে। তো এরকম সময় ওদের যে আরেকটা যে গ্রুপ ছিল, সেই গ্রুপে কিছু ছেলে ছিল যারা অতটা পড়াশোনায় ভালো ছিল না, এবং তারা পড়াশোনায় শুধু যে ভালো ছিল না তা নয়, তাদের আবার একটা অদ্ভুত মেন্টালিটি ছিল যে যারা পড়াশুনো ভালো করছে তাদেরকে যাতে একটু ডিস্টার্ব করা যায়। এবারে এই যে ওর যে বন্ধু, সেই বন্ধু হঠাৎ করেই ঠিক পরীক্ষার আগ দিয়ে অন্য যে একটা গ্রুপ ছিল যারা অতটা ভালো পড়াশুনো করতো না এবং যারা ভালো পড়াশুনো করে তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করতো, তারা ওর সাথে হঠাৎ করে খুব ভালো কথাবার্তা বলা শুরু করে, এবং ওকে যাতে ওর ফোকাস থেকেও দূরে চলে যায়, পড়াশুনো থেকে যাতে একটু দূরে চলে যায়, সেই জন্য উল্টোপাল্টা দিকে মন দেওয়ানো, উল্টোপাল্টা কথা বলা, উল্টোপাল্টা বন্ধুদের পার্টি, যেগুলো পরীক্ষার আগ দিয়ে একদমই করার কোনো প্রয়োজনও নেই, সেসব জায়গায় ওকে খালি ডাকতো।
আর এই ছেলেটা কি করতো, ও মানে ওই যে একটু অন্যের কথা একটু কনভিন্স হয়ে যাওয়ার যে একটা প্রবণতা ছিল, তো পরীক্ষার আগ দিয়ে কিন্তু খুব অন্য মনস্ক হয়ে গেছিল। তো তখন এই প্রণবই কিন্তু সেই বন্ধু ছিল যে ওকে চোখে আঙুল দিয়ে দেখায় যে দেখ ওরা কিন্তু, ওই গ্রুপটা কিন্তু ভালো নয়, ওরা নিজেরা ঠিকমতো পড়াশুনো করে না, এবং যারা করে তাদের উপর দিয়ে আর কি বিষয়গুলো চালায়, তুই কিন্তু এটা করিস না, তুই কিন্তু এদের মধ্যে থাকিস না, এরকম বারবার বলেছিল। কিন্তু সে বাবু শোনেননি। কিন্তু যাই হোক, অনেক কষ্টে প্রণব বুঝিয়ে বুঝিয়ে ওকে আবার পরীক্ষার আগ দিয়ে ওকে মোটিভেট করে, এবং ওর পরীক্ষা আলটিমেটলি দুজনেরই ভালো হয়। এবার যাই হোক, কলেজ এসেছে। তো কলেজে আসার পরে দুজনে একই সেম আর কি ডিপার্টমেন্টে রয়েছে, দুজনেই ভালো পড়াশুনো করছে, সব কিছু ঠিকঠাক চলছে। এবার ওই ডিপার্টমেন্টে একটি মেয়ে ছিল, সেই মেয়েটিকে প্রণবের ওই যে বন্ধু সে পছন্দ করত। এবার উল্টো বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে ওই ছেলেটি যে মেয়েটিকে পছন্দ করতো সেই মেয়েটি কিন্তু প্রণবের বন্ধুকে পছন্দ করতো না, সে পছন্দ করতো প্রণবকে। এবার প্রণব এইসবের মধ্যে নেই, ওর মেয়েটিকে ভালোও লাগতো না, আবার আলাদা করে খারাপও লাগতো না। এবার যখন প্রণবের সেই বন্ধু মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে ভাবে ভাবে যে ওকে পছন্দ করে, ওর সাথে একটা সম্পর্ক রাখতে চায়, তখন ওর বন্ধু বুঝতে পারে যে মেয়েটি ওর প্রতি আদতে ইন্টারেস্টেড নয়, ও ইন্টারেস্টেড প্রণবের প্রতি। এবং সেই মেয়েটি আর কি ক্লাসের অন্যান্য কোনো ছেলেমেয়ের সামনে কথাটা বলেওছিল যে আমার প্রণবকে ভালো লাগে। এবার ঘুরে ফিরে সেই কথাটা প্রণবের বন্ধুর কানে আসে। এবার ওই কথাটা যখন প্রণবের বন্ধু শোনে, কোথাও একটা না ওর মনে স্ট্রাইক করে যে আমার বন্ধু, মানে আমি যে মেয়েটিকে পছন্দ করি সেই মেয়েটা আমাকে পছন্দ না করে সে আমার বন্ধুকে পছন্দ করছে, এটা ওর কাছে না একটা অপমানজনক বিষয় হিসেবে ওর কাছে আর কি মনে হয়। এবার এই পুরো সিনারিওটা সম্পর্কে প্রণব কিন্তু, মানে প্রণব কিছুই জানতো না। এবার প্রণবকে একদিন এমনি কথায় কথায় জাস্ট ওর বন্ধুটা জিজ্ঞেস করেছে তুই কি ওকে পছন্দ করিস, মেয়েটির নাম নিয়ে বলে যে তুই কি ওকে পছন্দ করিস। তখন বলছে না, আমি কেন ওকে পছন্দ করতে যাব, এক ক্লাসে পড়ে, ও আমার সাথে ভালোভাবে কথা বলে, জাস্ট নর্মাল ফ্রেন্ড, তুইও তো কথা বলিস। তো তখন ওর বন্ধুটি বলে যে আমি ওকে অন্যভাবে পছন্দ করি, আমি ওর সাথে একটা সম্পর্ক করতে চাইবো, ওকে আমি ভালোবাসি, এরকম নানান কথাবার্তা বলে। তো প্রণব বলে সেটা ভালো কথা, তো তুই তাহলে ওকে বল। তখন ওর বন্ধু না একটুখানি, মানে হয় না দেখবেন আপনাকে কেউ একটা কেউ যদি একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে সেটা আপনি যেমন বুঝতে পারবেন, কেউ যদি আপনাকে বেঁকিয়ে কথা বলে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো যথারীতি ওর বন্ধু প্রণবকে বলে যে তুই কি বুঝতে পারিস না যে আমি ওকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও যে আমার থেকে বেশি তোকে প্রেফারেন্স দেয় সেটা তো তুই নিশ্চয়ই বুঝিস। তো প্রণব বলছে না, আমি কি করে বুঝবো, আমি কখনো এভাবে ভাবিনি, তো আমার বোঝার আছেটা কি এখানে, আর তুই ওকে পছন্দ করি, তুই ওকে ভালোবাসিস, তার তুই সেটা ওকে বল। এবারে এই কথাবার্তা ওদের মধ্যে হয়, এবং এর মধ্যেই যেটা হয় যে ওদের কলেজে আস্তে আস্তে সেমিস্টার হচ্ছে, এবং প্রত্যেকটা সেমিস্টারেই দেখা যাচ্ছে যে প্রণব ওর বন্ধুর থেকে বেশি নাম্বার পাচ্ছে, এবং ক্লাসে ওই 1 থেকে 4-এর মধ্যে কিন্তু প্রণব থাকছে। এদিকে যেটা হচ্ছে যে প্রণবের বন্ধু কিন্তু, মানে ক্লাস 12 অব্দিও রেজাল্ট ভালো হলেও কলেজে যখন এগিয়ে গেল তখন কিন্তু প্রণবের বন্ধু রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না। এবার ওরা বহু সময় একসাথে পড়াশোনা করতো, গ্রুপ স্টাডি করতো, কিন্তু দেখা যাচ্ছে যে একসাথে পড়াশুনো করলেও প্রণবের রেজাল্টের সাথে ওর বন্ধুর রেজাল্টের কিন্তু একটা ভালো পার্থক্য সৃষ্টি হচ্ছে। তো ওর বন্ধু একদিন ওকে বলে যে তুই আমার সামনে দেখাস যে তুই এটা পড়েছিস, ওটা পড়িসনি, এটা করিসনি, বলিস যে আমি এই অঙ্কগুলো করিনি, এই সাবজেক্টে এটা পড়িনি, কিন্তু তুই তো এগুলো মিথ্যে কথা বলিস বল, কারণ তোর তো রেজাল্ট অনেক ভালো হয়, তুই 1 থেকে 4-এর মধ্যে আসিস, কখনো সেকেন্ড হোস, কখনো থার্ড হোস। তো প্রণব বলছে যে দেখ আমি যেটা করি আমি তোকে সত্যিই সেটাই বলি, আমি যেটা করি সেটা বলি, যেটা করি না আমি সেটা বলি যে আমি করিনি, তুই এরকম কেন বলছিস। বলছে না, তুই আর আমি একই পড়াশুনো করি, একই কোশ্চেনে পরীক্ষা হয়, তুই এত বেশি ভালো রেজাল্ট করিস, আমি এত খারাপ রেজাল্ট করি, এটা এটা তো হতে পারে না, তুই নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোস। তো ওই জায়গা থেকে ওদের মধ্যে প্রথম মনোমালিন্য শুরু হলো। এবার এই যে মনোমালিন্যটা শুরু হলো, এটা কিন্তু আস্তে আস্তে একটা অন্যদিকে মন নিতে থাকে। অন্যদিকে মন নিতে থাকে বলতে আস্তে আস্তে ওর বন্ধুর মনে ওর প্রতি একটা ঈর্ষা জন্মাতে থাকে, এবং কোথাও না কোথাও সেই ঈর্ষাটা আস্তে আস্তে একটা রাগে পরিণত হয়। কারণ ও বুঝতে পারে যে যে মেয়েটিকে ও পছন্দ করে, যে মেয়েটিকে ও ভালোবাসে, সেই মেয়েটি ওকে তো পাত্তা দেয়ই না, ওকে প্রণবকে বেশি
প্রেফার করে। যেহেতু প্রণবের রেজাল্ট ভালো হয়, কোনো একটা কিছু হয়তো বুঝতে পারছে না, হয়তো প্রণবকে গিয়ে জিজ্ঞেস করলো, হয়তো ও পাশে বসে আছে, ওর সাথে কথা না বলে প্রণবের সাথে কথা বলছে। এই বিষয়টা যখন হয় তখন আস্তে আস্তে কিন্তু ওর সেই প্রাণের বন্ধু সে কিন্তু আস্তে আস্তে ওর মানে অ্যান্টি হয়ে যেতে থাকে, ওর অপোজিট হয়ে যেতে থাকে, এবং কথায় কথায় প্রণবকে কিন্তু ওই ছেলেটা ছোট করতে থাকে। এবং একদিন এই খুব সামান্য বিষয় নিয়ে প্রণবের সাথে কিন্তু ছেলেটির খুব ঝগড়াঝাটি হয়ে যায়। মানে প্রণব কিছুই বলেনি, কিন্তু ছেলেটা অনেক উল্টোপাল্টা কথা ওকে শুনিয়ে দেয়। এবার দেখুন, একটা মানুষ কতক্ষণ সহ্য করবে? সে অনেক দিন থেকে দেখছে যে তার সাথে এরকম একজন ব্যবহার করছে। তো প্রণব বলছে যে আমি তোকে এত ভালো বন্ধু হিসেবে দেখি, তোকে আমি নিজের ভাইয়ের মতো দেখতাম, তুই আমার সাথে আজকে এরকম খারাপ ব্যবহার করলি, এবং তুই যেটা ভাবছিস তুই কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ভাবছিস। প্রণবের বন্ধুর মনে হতো যে ওই মেয়েটির সাথে প্রণবের একটা কোনো সম্পর্ক রয়েছে। ওরা হয়তো কলেজে কাউকে সেটা বলে না, কিন্তু ভিতরে ভিতরে হয়তো ছেলেটির সাথে মেয়েটির কোনো সম্পর্ক আছে, সেটা প্রণবের বন্ধুটা মনে করতো। যেখানে প্রণবের সাথে কিন্তু ওই মেয়েটির কোনো সম্পর্ক ছিল না। ওরা যেটুকু যা কথা বলতো সবার সামনেই বলতো, কলেজের সবার সামনে অ্যাজ আ ফ্রেন্ড মিশতো। কিন্তু ওর বন্ধুর মনে একটা সন্দেহ সৃষ্টি হলো, এবং অনেকভাবে প্রণবকে জিজ্ঞেস করে, এবং প্রণব প্রত্যেকবারই সেম কথা বলে যে না, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, তুই যদি ওকে ভালোবাসি তুই নিশ্চয়ই ওকে বোঝা, ওকে কনভিন্স কর, নিশ্চয়ই ও বুঝবে। কিন্তু এটা হলো না কখনোই। এবং ওদের যখন ফোর্থ ইয়ারে ছেলেটি মেয়েটিকে প্রপোজাল দেয় ভালোবাসার, কিন্তু মেয়েটি বলে না, আমি এসবের মধ্যে থাকতে চাই, আমার তোকে সেই অর্থে পছন্দ না। মেয়েটা পরিষ্কার জানিয়ে দেয়, এবং এই যে পরিষ্কার জানিয়ে দেয় এটা কিন্তু ওর বন্ধুর ভীষণ রকমভাবে খারাপ লাগে। সে তখন ভাবে যে তার মানে তো নিশ্চয়ই প্রণবের সাথে এই মেয়েটির কোনো সম্পর্ক আছে। সেখান থেকে ওদের কিন্তু একটা মানে ছেলেটির দিক থেকে, ওর প্রণবের বন্ধুর দিক থেকে এটা কিন্তু একটা বিশাল বড় একটা ইস্যু হয়ে গেল। এবার ফোর্থ ইয়ার কমপ্লিট হয়ে গেল, প্রণব একটা আলাদা কোম্পানিতে চাকরি পেল, ছেলেটি একটা আলাদা কোম্পানিতে চাকরি পেল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, প্রণবের পিসেমশাই কিন্তু আজ থেকে 6 বছর আগে মারা গেছে। কিন্তু মারা যাওয়ার আগে কখনো ওকে এই কথাগুলো বলে গেছিল যে তোমার বন্ধুর থেকে তুমি একটু সাবধানে থাকবে। হতে পারে যে তোমার বন্ধুর দিক থেকে তোমার জীবনে কিছু একটা এমন এলো যেটা তুমি হয়তো এক্সপেক্টই করোনি, কিন্তু তোমার সাথে ভগবান আছে এবং তুমি কিন্তু তোমার ভালো মনটা সবসময় বজায় রাখবে, এটা ওকে বলেছিল। এবং সবসময় ও এই পিসেমশাইয়ের এই কথাটাকে একবারে শিরোধার্য করে রাখে। এবারে যেটা হলো সেটা হচ্ছে, প্রণব সবে সবে সেই কোম্পানিতে জয়েন করেছে, এবং ওর সাথে সবারই খুব ভালো ব্যবহার আর কি। অফিসে ও কাজকর্ম শিখছে, কাজকর্ম করছে, সবাই বেশ প্রেজ করছে, ওর কাজের প্রশংসা করছে। এদিকে ওর সেই বন্ধু একটা অন্য কোম্পানিতে চাকরি পেয়েছে, যথারীতি যেহেতু রেজাল্ট খুব ভালো হয়নি, তো মানে বড় বড় কোম্পানিতেও ক্যাম্পাসিংয়ে বসার সুযোগটাই পায়নি। তো ও যেখানে পেয়েছে সেটাও মোটামুটি ভালোই একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। এবারে কোনোভাবে ওর যে ম্যানেজার ছিল, তো সেই ম্যানেজারের, প্রণবের আর কি ম্যানেজারের ফোন নাম্বার জোগাড় করে, এবং ফোন নাম্বার জোগাড় করে ওর বন্ধুর তার মনে এতটাই ওর প্রতি রাগ ছিল, এতটাই ঈর্ষা ছিল, সে হঠাৎই ওর ম্যানেজারকে একদিন একটা ফোন করে কাজকর্মের কথা প্রথমে বলে। তো উনি বলেন যে দেখো, আমি তো এইচআর নই, তুমি এইচআরের সাথে যোগাযোগ করো, আর যদি কোনো ভ্যাকেন্সি বেরোয় তুমি অফিসিয়ালি যেভাবে হয় সেভাবে তুমি ট্রাই করো, এটা ওকে বলে। এবং তারপরে প্রণবের নামে এমন কিছু কথা বানিয়ে বানিয়ে বলে, যে কথাগুলো মানে একজন এমপ্লয়ি সম্পর্কে সেই এমপ্লয়ি ম্যানেজার যদি শোনে, অবভিয়াসলি তার প্রতি একটা খারাপ মেন্টালিটি কিন্তু আসতে বাধ্য। এবং যে কথাগুলো পুরোটাই মিথ্যে কথা, পুরোটাই বানাটিয়াল কথা, এবং সেগুলো ও আর ইমেলে মেনশন করেনি, শুধু একটা জিনিস মেনশন করেছে, ওর বন্ধু নাকি ইভেন এটাও ওই ম্যানেজারকে ফোনে বলে যে যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির সম্পর্কে নাকি ও বাজে বাজে কথা, সেই কোম্পানির রেপুটেশন সম্পর্কে নাকি খারাপ খারাপ কথা ও নাকি বাইরে বলে বেড়ায়। এবার এই কথাগুলো অ্যাজ আ ম্যানেজার যদি কেউ শোনে, যে তারই আন্ডারের কোনো কোম্পানি, কোনো এমপ্লয়ি যে তারই আন্ডারে রয়েছে, সেরকম কথা বাইরে বলে বেড়াচ্ছে কোম্পানি সম্পর্কে, তো অবভিয়াসলি এটা কোম্পানির রুলকে ভায়োলেট করে, এটা করাটা একদমই উচিত না। কিন্তু তার সাথে সাথে ম্যানেজারের আর একটা বিষয়ে খুব সন্দেহ হয় যে এই ছেলেটা এত যেচে পড়ে অন্য একটা ছেলের সম্পর্কে এরকম বলছে কেন। মানে তারও উল্টো একটা মনে একটা স্বাভাবিকভাবেই একটা খটকা লাগে। তো সে তখন বলে যে ঠিক আছে, তুমি তোমার যা কমপ্লেন তুমি লিখিত দাও, তুমি রিটেন দাও, এবং প্রমাণসহ রিটেন দাও। এবারে তো ওর বন্ধু খুব চাপে পড়ে গেছে, রিটেন কোন একটা জায়গায় একটা কোম্পানিতে কিছু দেয়া মানে সেখানে অবশ্যই প্রমাণ দিতে হবে। তো ও তখন ফোনটা রেখে দেয়।
এবার ওর ম্যানেজার ওকে কিছুদিন ফলো করে যে ছেলেটা কীরকম দেখি, ছেলেটার সোশ্যাল প্রোফাইল সমস্ত কিছু দেখে, তো দেখে যে ছেলেটা খুবই ভালো। তো তারপরে একদিন ওর ম্যানেজার যখন ওর সাথে ওর অনেক কথাবার্তা সব কিছু হচ্ছে, তো তখন ওকে একদিন এই কথাটা বলে। এবং ও যখন শোনে যে ওর ম্যানেজার কথাগুলো বলছে, এবং এইবারে প্রণব যখন নামটা শোনে যে কোন ছেলেটা ওর সম্পর্কে এই কথাগুলো বলেছে, তখন যখন ওর ম্যানেজার নামটা বলে, প্রণব না প্রথমে বিশ্বাস করতে পারে না যে ওর বন্ধু এই লেভেলে নিচে নামতে পারে। ও মানে নিজেকে নিজে বিশ্বাস করাতে পারছে না যে ওর সেই ছোটবেলার বন্ধু, সে ওর সম্পর্কে এত খারাপ খারাপ কথা ওর ম্যানেজারকে বলেছে, এবং যে কথাগুলো শোনার পরে ও যদি চাকরিও চলে যেত সেটাও কিন্তু খুব একটা অবিশ্বাস্য ব্যাপার হতো না। এবং ওর কিন্তু তারপরও মনে একটা ডাউট এসে যায় যে সত্যিই কি আমার বন্ধু এই কথাগুলো বলেছে। তখন ওই ম্যানেজার বলে যে ও কাজের জন্য আমার সাথে কথা বলেছিল, এবং ও কিন্তু ওর বায়োডাটা, ও সিভিটা কিন্তু আমাকে পাঠিয়েছে, এবং সেটা থেকেও কিন্তু উনি বলেন যে হ্যাঁ, এই ছেলেটাই সেই ছেলেটা যে আমাকে কথাগুলো বলেছে। এবং তারপরে ওর মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। ও ভাবে যে ওর মনে এখন ও ভেবেছিল যে ওরা কলেজে পড়াশোনা করেছে, কলেজে যা হয়েছে হয়েছে, সেই ব্যাপারগুলো মিটে গেছে, যে যার মতো চাকরির জীবনে ঢুকে গেছে। কিন্তু তারপরেও যে ওর বন্ধুর মনে এতটা ওর প্রতি রাগ বিষ মনে ভরা ছিল, সেটা কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি। তো তখনও কিন্তু এই ঘটনাটা খুব রিসেন্ট ঘটনা, ওর পিসেমশাই মারা গেছে তার অনেক দিন পরেকার ঘটনা, কিন্তু তখন ওর মনে পড়ে যে ওর পিসেমশাই কিন্তু ওকে বলেছিল যে তুমি তোমার বন্ধুর দিক থেকে কিন্তু প্রতারণার শিকার হতে পারো, কিন্তু ভগবান তোমার মাথার উপরে আছে, তুমি কিন্তু কখনো নিজের এই বড় মনটা, সুন্দর মনটাকে কখনো নষ্ট করবে না। তো তারপর থেকে ওর বন্ধুর সাথে একেবারেই যোগাযোগ করা বন্ধ করে দেয়, একেবারেই নেই বললেই চলে সেরকম যোগাযোগ রাখে। একদম দেখলেই যে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যেত সেরকম নয়, কিন্তু আগের মতো একেবারেই সেরকম কোনো সম্পর্ক নেই। কিন্তু ও নিজেকে সেই লেভেলে কখনোই নামাতে চায় না। তো সেই জন্য কোনোদিনই ও এই বিষয়টা নিয়ে যে ও কেন ওর ম্যানেজারকে এরকম কথাবার্তা বলেছে সেটাও কোনোদিনই জিজ্ঞেস করেনি। কিন্তু ওর বন্ধু হয়তো, প্রণবের সেই বন্ধু হয়তো বুঝতে পেরে গেছিল যে প্রণব বিষয়টা জেনে গেছে। তো তারপর থেকে ওদের মধ্যে কখনোই আর সেভাবে কথা হয়নি। কিন্তু প্রণবও সেটা, এই বিষয়টা নিয়ে যে ওর সাথে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি কিছু করেছে সেরকমও কিছু নয়। তো হয়তো সেই জন্যই, সেই চক্ষু লজ্জাতেই হয়তো প্রণবের সেই বন্ধু আর ওর সাথে সেভাবে আর যোগাযোগ রাখেনি বা রাখার চেষ্টা করেনি। এবং এই তো তার একটা বললাম। এরপরেও আর একটা কথা, যেটা বহু বছর আগে ওর পিসেমশাই প্রণবকে বলেছিল, সেটাও কিন্তু আরও অনেক কথাই বলেছে, সেগুলো এখনও সেই সময়টা এখনও আসেনি হয়তো। কিন্তু তার মধ্যে আর একটা ঘটনা যেটা ওর পিসেমশাই বহুদিন আগে বলে গিয়েছিল, সেটাও কিন্তু ওর জীবনে একদম সত্যি হিসেবে প্রমাণিত হয়েছে। আর সেটা হলো, ওকে ওর পিসেমশাই বলেছিল যে তুমি 2 চাকা বিশিষ্ট কোনো যান কখনো চালাবে না। ও সাইকেল ছোটবেলায় চালাতো, কিন্তু সাইকেল চালাতে খুব একটা ভালো লাগতো না। তো ওর পিসেমশাই বলেছিল যে সাইকেল নয়, আমি বিশেষত বাইক স্কুটারের কথা বলছি, তুমি এই 2 চাকা বিশিষ্ট, বিশেষত এই বাইক স্কুটার তুমি কিন্তু বিশেষ চালাবে না। এমনি কখনো একটু উঠলে, কেউ কারোর সাথে কোথাও একটা গেলে বাইকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি চেষ্টা করবে যাতে তুমি জীবনে কখনো বাইক বা স্কুটার না চালাও। এবার ও যখন চাকরিতে ঢোকে, তো তখন কিছু কলিগের সাথে কথাবার্তা হতে হতে তো এই বাইক স্কুটার চালানোর প্রসঙ্গটা আসে। তো ও বলে যে না, আমি এটা চালাতে পারি না, আমার চালাতে ভালোও লাগে না। তো ওকে তখন কিছু কলিগ বলে যে দেখো, তুমি বাইক বা স্কুটারটা চালানো শিখে নাও, কারণ সবসময় তো তুমি কোনো ছোটোখাটো দরকার পড়লেও কাছাকাছি যাবে, তুমি তার সবসময় 4 চাকা গাড়ি বার করবে না, আর সব জায়গায় 4 চাকা গাড়ি চলেও না। তো তোমার বাইক স্কুটার জানাটা কিন্তু খুব দরকার, তুমি এটা কিন্তু চালানোটা তুমি অ্যাটলিস্ট শিখে রাখো। এবারে ও ভাবলো যে হ্যাঁ, এটাও ঠিক, সব জায়গাতে বাইক 4 চাকা গাড়ি নিয়ে তো যাওয়া সম্ভব না, সব জায়গায় পার্কিংয়েরও সুবিধা থাকে না। তো আমি এটা একবার করি, যদি পিসেমশাই বলেছিল, এবার ঠিক আছে, আমি তো বেশি চালাবো না, অল্প আদ্রুই চালাবো। তো এই মনে করে ও বাইক চালানো শেখে। এবং বাইক চালানো যখন ও শেখে, তো তখন ও ভাবলো মোটামুটি টুকটাক শিখে নেয়, 2-3 দিনের ভিতরে বাইক চালানো মোটামুটি জেনে যায়। তো তারপরে ও ভাবলো যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি। যথারীতি সেকেন্ড হ্যান্ড বাইকটাও কেনে। এবং এটা কিন্তু পিসেমশাই মারা যাওয়ার পরের ঘটনা। ও যেটা লিখেছে যে পিসেমশাই বেঁচে থাকলে হয়তো আমি এই কাজটা করার আগে পিসেমশাইকে তখন হয়তো জিজ্ঞেস করতাম। তো ভাবলো যে আমি তো বেশি চালাবো না, কখনো কখনো হয়তো চালালাম। তো ও যেদিন বাইকটা কেনে, ঠিক তার পরের দিন ও রাস্তা দিয়ে বাইকটা চালিয়ে আসছে, এবং ও রাস্তাটা ক্রস করবে, এবং ও কিন্তু দেখে যে দুদিকে কোনো গাড়ি নেই। কিন্তু ক্রস করে যেই মুহূর্তে ও টার্নটা নেয়, সেই মুহূর্তে দেখো সামনে একটা বড় গাড়ি চলে এসেছে, এবং ও ফট করে ব্রেকটা মারে, এবং ওই গাড়িটাও ব্রেক কষে দেয়। কিন্তু ও যেহেতু
মানে হঠাৎ করে ব্রেকটা কষেছিল এবং ও ব্যালেন্সটা ঠিক রাখতে পারেনি, ও কিন্তু পড়ে যায়। তো তারপরে ও উঠে যাই হোক চলে আসে, একটু ভয়ও পেয়ে যায়। তো তারপরে ভাবলি ঠিক আছে, এটা তো মানে গাড়িটা তো থেমেই গেছিলো, আর এটা তো আমারই ভুল, হয়তো আমিই ঠিকমতো দেখিনি। তো ব্যাপারটা ভুলে যায় এবং তারপরে একদিনও বাইক চালায়, ঠিকঠাক মতোই চালায়, যেখানে গেছিলো সেখান থেকে ঠিকঠাক মতোই বাড়ি চলে আসে। তারপরে একদিনও বাইক নিয়ে বেরোয়, সেদিনও কিন্তু এই সেম ঘটনাটা ঘটে। ও বাইক নিয়ে যাচ্ছিল এবং যখনই ও মানে গলির ভিতরে যখন টার্ন নিতে যাবে, ও দেখেই টার্ন নেয়, কিন্তু সামনে মানে সেবার একদম মানে একদম কাছাকাছি একটা গাড়ি চলে আসে এবং আরেকটু হলে হয়তো ওর বাইকের সাথে ধাক্কাই লেগে যেত। এবং সেদিন কিন্তু উল্টে পড়ে যায় এবং ওর কিন্তু সেদিন খুব ভয় লাগে এবং ওর মনে হয় যে আর একটু হলে এটা কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো। এবং যথারীতি তখন ওর মনে হয় ও কিন্তু পিসেমশাই বারণ করেছিল। সেই দিনের পরের দিনই ও বাইকটা বেচে দেয় এবং ও তখন থেকে কিন্তু ভাবে যে না, আমি আর এসব দু চাকার এই যানবাহন যেটা আমাকে বারণ করে সেটা আমি করবো না। এরপরও আরও ভবিষ্যৎবাণী করেছে ওর বিয়ে সম্পর্কে, ওর পরবর্তী জীবন সম্পর্কে। তো ও বিশ্বাস করে যে সেগুলোও হয়তো যা যা বলেছে ঠিক সেভাবে যদি সেগুলো সবই ফলবে এবং যেগুলোকে বারণ করেছে বা যেগুলোকে করতে বলেছে ও সেভাবেই কিন্তু সেগুলোকে মেনে চলবে। তো এটাই ছিল ঘটনা। সকলে খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। কেমন লাগলো আজকের এপিসোড জানাবেন। আর প্রণবকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আর আপনাদের জীবনে যদি এখনও অবধি এরকম কোনো ঘটনা ঘটে থাকে 2025-এ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।